আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ গল্পের ৬ষ্ঠ পর্ব। লেখনীতে জান্নাত চৌধুরী। রোজ পাখি ভয় পেয়ে বেডের কাছ থেকে উঠে দাঁড়াতেই রোজা ঘাড়ের ওপর কারো গরম নিঃশ্বাস অনুভব করল। ভয় যেন আরও জোরে ধরল তাকে। কে আপনি এখানে কিভাবে এলেন? এবার পেছনে থেকে যেন কেউ শক্ত করে রোজাকে তার বুকের সাথে আষ্টে পিষে জড়িয়ে নিয়েছে, যার ফলে রোজার পিঠ গিয়ে ঠেকল তার বুকে। কে আপনি? কথা বলুন, আমার ভয় করছে। ভয় পা আমাকে। আমি চাই তুই যেন আমাকে ভয় পাস। তোর জীবনে শুধু আমার অস্তিত্ব থাকবে, আমার আধিপত্য চলবে তোর জীবনে। তুই আমার ব্ল্যাক রোজ। কথাগুলো বলে রোজাকে নিজের সাথে আরও শক্ত করে চেপে ধরল। ব্যথায় রোজা কুঁকড়ে উঠল। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে শুরু করলো। উফ, এত ছটফট করিস কেন? শান্ত হয়ে থাক বলছি। ছাড়ুন আমাকে। হুশ, শব্দ করে না পাখি। কথা বললেই রোজার ঘাড়ের নিজের ঠোঁট ছুঁয়ে দিল। রোজা এবার আবেশে নিজের চোখ বন্ধ করে নিল। এই প্রথম কোনো পুরুষ তাকে ছুঁয়েছে। চোখ খুলতেই কারো উপস্থিতি টের পেল না। সাথে সাথে লাইট অন হয়ে গেছে। কে ছিল? কথাটা ভাবতেই দৌড়ে রুম থেকে বাহিরে গেল রোজা। তবে সন্দেহ যেন কিছুই পেল না। আবার নিজের ঘরে ফিরে এলো। বিশাল বড় বার্লিন। ইউরোপ লন্ডনের সবচেয়ে বড় শহর হচ্ছে বার্লিন। আর গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বার্লিনে এখনও লন্ডনকেও ছাপিয়ে গেছে। প্যারিস, রোম বা লন্ডনের মতো জাঁকজমক না হলেও বার্লিনের ইতিহাসও বেশ বর্ণিল। আর গত শতাব্দীর হিসেব ধরলে বর্ণিলের মতো ঘটনাবহুল শহর পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। বর্ণিলের প্রথম উল্লেখ পাওয়া যায় ১২শ শতাব্দীতে বাণিজ্য পথ হিসেবে। ১৪১৭ সালে বার্লিন পবিত্র রোমান সাম্রাজ্যের প্রদেশ এবং ব্রান্ডসবুর্গের রাজধানী হয়। এরপর বার্লিন বিভিন্ন সাম্রাজ্যের রাজধানী ছিল। চমৎকার প্রশস্ত রাস্তা, ব্ল্যাক মার্সিডিজে ড্রাইভ করছে অর্ণব, আর পাশে বসে আছে এক তরুণী। অর্ণব কিছু দরকারি কাজে এসেছিল এদিকে। তখনই তার গাড়ির সামনে এসে পড়ে মেয়েটি। এখন তাকে নিয়ে গাড়ি ড্রাইভ করছে সে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর অপূর্ব জিজ্ঞেস করলো, এই মেয়ে? এখানে হয়তো অপূর্ব না, অর্ণব হতো। এই মেয়ে, কি নাম তোমার? আর ছেলেগুলো কারা ছিল? অপূর্বের কথায় বুঝতেছেন এখানে অপূর্ব না অর্ণব। আগে পড়লাম অর্ণব, এখানে অপূর্ব আছে। আচ্ছা, যা আছে আমি সেটা দিয়েই কন্টিনিউ করতেছি। অপূর্বের কথায় কিছুটা চমকে তাকালো মেয়েটি তার দিকে। জি, আমাকে বলছেন? আশেপাশে যখন আর কেউ নেই তখন তোমাকেই বলছি। নাম কি তোমার? জি, নীলিমা। ছেলেগুলোকে চিনো তুমি? জি না। কোথা থেকো তুমি? অ্যাড্রেস বলো, তোমাকে পৌঁছে দিয়ে আবার আমাকে যেতে হবে। মেয়েটি চুপ করে থাকে। অপূর্ব আবারও বলল, কি হলো বলো তোমার অ্যাড্রেস। সামনের রেস্টুরেন্টের সামনে আমাকে নামিয়ে দেন। অর্ণব আর কথা না বাড়িয়ে মেয়েটিকে নামিয়ে দিল। নীলিমা গাড়ি থেকে নেমে চলে গিয়ে আবার ঘুরে এসে অপূর্বকে জানায় কাছে নক করলো। অপূর্বর জানালার কাছে নক করলো। অপূর্ব তাকে দেখে কাছে নামালো। কিছু বলবে? না মানে আসলে বলো, কি বলবে? ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। কথাটা শেষ করেই অপূর্বকে কিছু না বলার সুযোগ দিয়ে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল নীলিমা। অপূর্ব নীলিমার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সেও গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। কিছুক্ষণ আগে বাসায় এসেছে রিধিমা। আয়ন তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে। বাড়িতে এসে জিনিসপত্র রেখে শাওয়ারে গিয়েছিল সে। বের হতে দেখলো তার আদরের বোন গাল ফুলিয়ে বেডের উপর বসে আছে। কি হয়েছে আমার পাখির শুনি? কে ধরেছে, কে মেরেছে, কে দিয়েছে বকা? মিষ্টি সে কথাগুলো রোজার পাশে বসতে বসতেই বলল রিধিমা। বোনকে ধরতে গেলেই একদম ধরবে না আমায়। জার্মানিতে আসার পর সবাই বিজি হয়ে গেছো তাই না? আমাকে রেখে একা একা বাহিরে যাও। রিধিমা বুঝলো বোনের রাগ হয়েছে, তাই সে রোজার মুখ সামনে হাঁটু ভাঁজ করে বসে কান ধরে বলল, আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে, আমার আর হবে না। আমি ভাবলাম জার্নি করে এসেছিস ক্লান্ত, তাই তোকে রেখে গিয়েছিলাম। ভয় পেয়েছিলি? রোজ এবার বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, পেয়েছি একটু। এখন বলো, কি এনেছো আমার জন্য?
আগে উঠতে দিবি তো? তাহলেই তো দিব। রিধিমা উঠে ব্যাগ থেকে একটা সুন্দর গ্রাউন্ড বের করলো। ওয়াও আপু, এটা তো খুব সুন্দর আর খুব পছন্দ হয়েছে। তুমি দাঁড়াও, আমি এখনই এটা পরে আসছি, বলেই রোজা চেঞ্জ করতে চলে গেল। রিধিমা বোনের পাগলামি দেখে মুচকি হেসে আবারও বেডে গিয়ে বসলো। 5 মিনিট পর চেঞ্জ করে আসলো রোজা। দেখো তো আপু, কেমন লাগছে আমায়? কি আই তো দেখি কেমন লাগছে, বলে বোনের দিকে হাত বাড়ালো রিধিমা। পুরো প্রিন্সেস লাগছে আমার পাখিকে, বলে বোনের কপালে ঠোঁট ছুঁয়ে দিল রিধিমা। তুমি থাকো, আমি ভাইয়াকে দেখিয়ে আসি। দৌড় দিয়ে রুম থেকে বেরোতে গেল রোজা, উদ্দেশ্য ভাইয়ের রুম। এইদিকে পেছন থেকে রিধিমা বলল, সাবধানে যা, পড়ে যাবি। রোজা কি আর তার কথা শোনে, সে তো এক ছোটে থামলো না। একটা রুমের সামনে, রুমে ঢুকে তার ভাইকে না দেখে মন খারাপ হলো তার। রুম থেকে বের হয়ে দরজার পাশে দাঁড়িয়ে খেয়াল করলো বাম পাশে ঘরগুলো কি অন্ধকার, ওইখানে কি কেউ থাকে না? হঠাৎই তার মাথায় এলো নির্ণয়ের কথা। ওই লোক যে বলেছিল এই বাড়ি তার, তবে কি ওইদিকে ওই লোক থাকে, নাকি ওইখানে কেউ থাকে না? কি আছে ওই দিকটায়? কৌতূহলবশত বাম দিকের ঘরগুলোর দিকে এগিয়ে গেল রোজা। বাম পাশের ঘরগুলোর কাছে আসতে দেখলো একটা ঘরের দরজা হালকা খোলা। রোজ মন শক্ত করে বুক ভরে নিঃশ্বাস নিল। মনে হচ্ছে যে যুদ্ধ জয় করতে যাচ্ছে। ধীর পায়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রোজা। অন্ধকারে কিছুই চোখে পড়ল না। কিছুটা এগিয়ে সামনে খেয়াল করলো লাল একজোড়া চোখে দেখা গেল, কিন্তু ভয়ঙ্কর চোখজোড়া। রোজা থমকে গেল। ঘরে কার উপস্থিতি টের পেয়ে টাইগার আওয়াজ করতে শুরু করলো। রোজা এবার ভয় পেয়ে উল্টো দিকে দৌড় দিয়েছে। শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ল। ওরে আমার কোমর গেল রে, গেল রে, আপু কই রে, তুমি কই ভাইয়া, বলে কোমর ধরে কাঁদতে লাগলো রোজা। তখন এই রুমের লাইট জ্বলে উঠল। এই ঘরে কেন এসেছিস তুই? কি দরকার তোর এখানে? রাগে বিড়বিড় করতে করতে কথাগুলো বলল নির্ণয়। হাঁটতে পারিস না, দৌড়াতে খুব শখ তাই না? ঘড়ির কাঁটা 5টা সুই সুই। রিয়ান নিজের কাজে একটু বেরিয়েছিল, কাল থেকে তার আবার ভার্সিটিতে যেতে হবে। সব কিছুই সামনে যেতেই দেখলো বাইকের ওপর বসে আছে ত্রিধা। স্মোক করছে, সাদা টি শার্ট, স্টাইলিশ জিন্স, সাথে লেদারের জ্যাকেট পরা, চুলগুলো ব্রাউন কালার, চেহারা পুরো মাফিয়া মাফিয়া একটা ভাব আছে। রিয়ান এক মনে কিছুক্ষণ তাকিয়ে রইল বাইকের দিকে। রিয়ান তখন প্রথম জার্মানি আসে। এয়ারপোর্ট থেকে যখন নীরের ডুপ্লেক্স বাড়ির উদ্দেশ্যে গাড়িতে যাচ্ছিল, তখন সে দেখেছিল রাস্তায় কতগুলো ছেলেকে ইচ্ছে মতো পেটাচ্ছে ত্রিধা। প্রথম দেখে কি ক্রাশ টাশ না খেয়েছিল রিয়ান। তার কিছুদিন পর হঠাৎ নীলকুঞ্জে দেখা মিলল তার, তবে তার সাথে ছিল অর্ণব এবং আয়ন। ভাবনা থেকে বেরিয়ে এলো রিয়ান। ত্রিধার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আরে ডার্লিং, তুমি এখানে কি করো? নাচতেছি, নাচবি? কিন্তু তুই তো বিড়ি খাচ্ছিস। হোয়াট বিড়ি? আহারে বাচ্চা মেয়ে বুঝে না, আসলে কলা কিনে নেই, কলা কিনে দেই। হাতেরটা ফেলে দাও বাবু। তাহলে হাতের সিগারেটটা নিতে গেলি কেন রিয়ান? সর মাদার টুট। এই তুই মেয়ে না ছেলে? এত তেজ কেন তোর? তেজ না দেখায় তো একটু ভালোবাসাও দেখাইতে পারিস। তোর ভালোবাসার জন্য তো সো কোল্ড প্রেমিকা আছে, তার কাছে জানা। এভাবে রাস্তায় ভালোবাসা ভিক্ষা কেন করছিস? সর চোখের সামনে থেকে। তুই আমার গার্লফ্রেন্ড কই বা এলি ভাই? তুই জানিস আমি কিভাবে বলবো? লে খিচুড়ি, আমার গার্লফ্রেন্ড তো তুই। আয় বউ, আমার একটু আদর কর। বলেই রিয়ান ত্রিধার দিকে যেতে গেলে ত্রিধা হাতে সিগারেট ফেলে বাইকে বসা অবস্থায় রিয়ানের মুখে ঘুষি মারে। রিয়ান মুখে হাত দিয়ে অসহায়ভাবে তাকালো ত্রিধার দিকে। এটা কি করলি তুই? আদর খাবি বলে আদর দিলাম। রিয়ান কিছু বলার আগে রিয়ানের নাম্বারে কল এলো। পকেট থেকে ফোন নিয়ে দেখলো নির্ণয় কল দিয়েছে। হ্যাঁ ভাই বলো। অপর পাশ থেকে কি শোনা গেল জানে না। ওকে ভাই, চলে যেতে হবে ব্রো। কল দিয়েছে নীর। এই পর্যন্তই ছিল পর্ব 6। এখন শুরু করছি পর্ব 7। তাড়াতাড়ি চলে যেতে হবে। কথাটি শোনা মাত্রই ত্রিধা বাইকে উঠে হেলমেট পরতে পরতে বলল, চল। রিয়ান ত্রিধার বাইকে উঠতে দেখে ভুরু কুচকে বলল, তুই নাম, আমি বাইক চালাবো। এতে যেন ত্রিধার রাগ তিরবির করে বাড়তে শুরু করলো।
কেন রে শালা, আমার বাইকের পিছনে বসলে কি তোর জাত যাবে নাকি? দেব না মিচিটটা বরাবর এক লাথি, তখন পুরুষত্ব হারাবি। বসলে বস, না হলে আমি গেলাম, তুই থাক। রিয়ান জানে তর্কে সে পারবে না, তাই বাধ্য ছেলের মতো বাইকে চড়ে বসলো। ত্রিধাও বাইক স্টার্ট দিল। কিছু দূর গিয়ে একটি বিটের ধাক্কায় রিয়ানের ওপর পড়ে যেতে নিল। ত্রিধা কোমর ধরেই নিয়েছে নিজেকে সামলে। ত্রিধার কোমরে রিয়ানের হাত বুঝতে পেরে চেঁচিয়ে বলতে শুরু করলো, এই শালা লুচ্চা হারামখোর বেহুদা, হাত সরা, সরা তোর হাত। একদম আমাকে টাচ করবি না শালা, তাহলে কিন্তু মেরে বান্দরবনে টিকিট ধরিয়ে দেব, বলে রাখলাম। ত্রিধার কথা শেষ হতে রিয়ান বলল, কেন রে, আমার শরীরে কি নোংরা লেগে আছে যে তোকে ধরলে নোংরা হয়ে যাবি? আর আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে যে তোকে ধরেছে, তা তো তোর সাত পুরুষের কপাল রে শালি। তুই আর হ্যান্ডসাম? নিজেকে মনে হয় তুই আয়নায় কখনো দেখিস না, তাই না? তোর সাথে হ্যান্ডসাম কথাটা যায় না, বুঝলি? তুই যে কিভাবে এনসির কাজিন হলি, এটাই আমি ভাবি। রিয়ান এবার রেগে ত্রিধার গালে মাথায় গাড্ডা মেরে বলল, এই শালি, তোর ট্যাপ রেকর্ড দ্রুত চুপ করা, গাড়ি চালা ভালোভাবে। দ্য গ্রেট নির্ণয় চৌধুরী আমাকে দৌড়ানি দিবে ওর ওই টাইগার দিয়ে। কি হলো, কথা বলছিস না কেন? কেন এসেছিলিস আমার ঘরে? আরে অসভ্য লোক, আগে তো আমাকে তুলুন। খাম্বার মতো শরীর নিয়ে কই থেকে এসে পড়লেন আমার সামনে? আল্লাহ গো, আমার কোমর গেল। নির্ণয় রোজাকে কোলে তুলে বেডের দিকে যেতে শুরু করলো। এই কি করছেন? ছি, ছাড়ুন বলছি। হুশ, মুখটা চুপ রাখ। রোজা কিছু বলল না, শুধু অপলক চেয়ে রইল ওই নীল চোখের জোড়ায়। রোজাকে বেডের কাছে গেলেই নীর তারপর শুইয়ে দিল। নীর যেতে নিলেই রোজার মাথায় আবারও থেমে গেল। নির্ণয়, সেদিন কি হয়েছিল নির্ণয় ভাই? আমাকে না বলে কেন হারিয়ে গিয়েছিলেন আপনি? হারিয়ে গিয়েছিলে তুমি? ইস, কত মায়া জড়ানো সে কথা, কত অভিমান জড়ানো সে কথা। আরে শাট আপ রোজ। বাকি কথা শেষ করার আগেই থেমে গেল সে। সামনে দাঁড়ানো রাগে চোখ লাল হওয়া নীর কে দেখে গেল, গলা শুকিয়ে গেল ওর। কি ভয়ঙ্কর লাগছে নীরের ওই চোখ জোড়া। একটু আগেও কতটা শান্ত ছিল এই চোখ জোড়া। ওই নাম যদি তোর মুখে আর কখনো শুনি, তাহলে তোকে জানে মেরে দিব রোজ। আই সোয়ার, একদম জানে মেরে দিব, মাইন্ড ইট। নির্ণয়ের হুমকারে বেচারা টাইগারও ঘরের এক কোণে কাচুমাচু হয়ে বসে আছে। আমি আসলে, আমাকে চিনতে পেরেও কেন এসেছিস তুই? আমার ঘরে আসার সাহস কোথায় পেলি তুই? লিসেন মিস মেহেরিন জান্নাত রোজা, তোর এইসব পাকনামি অন্য কোথাও দেখাবি, আমার সামনে না। তুই যে চৌধুরী বংশের বংশধর, এটা প্রমাণ করতে এসেছিস, তাই না আমার রুমে? নির্ণয়ের আগে গজগজ করতে করতে রুমের এক কোণে কাচুমাচু হয়ে থাকা টাইগারকে বলল, টাইগার, জাস্ট লিভ দিস রুম ফাস্ট, আই নিড প্রাইভেসি। টাইগার কি বুঝলো কে জানে, তবে তার মালিকের হুকুমে রুম ছেড়ে চলে গেল। রোজা টাইগারের যাওয়ার পানে একবার তাকিয়ে আবার সামনে থাকা ভয়ঙ্কর মানবের দিকে তাকালো। ভয়ঙ্কর? হ্যাঁ, এই মুহূর্তে নির্ণয়কে ভয়ঙ্কর মানবের থেকেও কম লাগছে না। তার হালকা নীল চোখ জোড়ায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রোজা তার এই রূপ দেখে অনেক কষ্টে নিজের কান্না সামলে রেখেছে। এবার মনে হয় কিছুটা সাহস জুগিয়ে নির্ণয়ের উদ্দেশ্যে আবারও কিছু বলতে নিবে। তার আগে নির্ণয় শক্ত হাতে থাবা এলো রোজার চোয়াল জোড়ায়, শক্ত করে ধরল, হিসিস করিয়ে বলল, নিজের মুখ বন্ধ রাখ, আর এখনই আমার রুম থেকে বের হ, আর কখনো আসবি না আমার সামনে। রোজা নির্ণয়ের চোখের দিকে একবার তাকিয়ে কোনো মতে কান্না থামিয়ে দৌড়ে বের হয়ে গেল নির্ণয়ের রুম থেকে। ব্যথায় কথা যেন এই মুহূর্তে ভুলে গেছে সে। রোজা যেতে গেলে সামনে কাচের টেবিলে সজোরে লাথি মারল নির্ণয়। এক মুহূর্তে ঝনঝন করে কাচগুলো গুড়িয়ে পড়ল ফ্লোরে। আমার পাখি আমার খাঁচায়, একবার তাকে দূরে সরানোর ক্ষমতা কারণেই। কেউ সরাতে আসলে তাকে জানে মেরে দিব আমি। আর আমার রোজের জন্য শুধু 5 জন, আমি পুরো পৃথিবী শুধু 5 জন কেন, আমি পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারি। রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই
কাজে লেগে গেল নীলিমা। ইস, আজকে যদি ছেলেটা ঠিক সময় না আসতো, জানি না কি হতো। পর মুহূর্তে নিজেকে তাচ্ছিল্য স্বরে বলল, কি আর হতো। রায়াতুল নীলিমা, বয়স 18 কি 19-এর কাছাকাছি। বাংলাদেশ থেকে পড়ালেখার জন্য এখানে এসেছিল সে। নীলিমার মা বাবা মারা গিয়েছিল যখন তার 5 বছর বয়স। মা মারা যাওয়ার পর তার বাবা মেয়ের কথা ভেবে আবার বিয়ে করেন। তখনই তার বাঙালির কথাই বলে না, পর কখনো আপন হয় না। নীলিমার বাবাও নীলিমাকে ভালোবাসলে তার বাবার দ্বিতীয় স্ত্রী কখনো নীলিমাকে ভালোবাসতে সুযোগ দেননি। সুযোগ পেলেও মারধর করতো নীলিমার বাবা সুযোগ পেলে মারধর করতো নীলিমাকে। নীলিমার বাবা একজন ব্যবসায়ী, টাকা পয়সার অভাব কোনো কালেই ছিল না তার। তবে তার খরচের বেলায় ছিল সৎ মায়ের ঘোর আপত্তি। সৎ মায়ের জন্য লুকিয়ে খরচ দিতে হতো তার বাবাকে। নিজের চেষ্টায় বাবা লুকিয়ে করার সাহায্যতে এইচএসসি পাশ করে সে। স্বপ্ন ছিল বাইরের দেশে পড়ার। ভালো স্টুডেন্ট হয় জার্মানির এক ইউনিভার্সিটিতে স্কলারশিপে পড়ার সুযোগ হয়ে যায় তার। বাবা জানানোর পর বাবা তার সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচানোর চেষ্টায় তাকে জার্মানি পাঠানোর ব্যবস্থা করেন। তা নিয়ে কম জলঘোলা করেনি তার সৎ মা। এখানে এসে এই কফি শপে পার্ট টাইম জব পায় সে। পার্ট টাইম জব এবং বাবার পাঠানো টাকা বেশ ভালোই চলে যায় তার। হঠাৎ এক স্টাফের কথা ধ্যান ভাঙল তার। 4 নম্বর টেবিলে কফি দিয়ে এসো একটা। নীলিমাও ধ্যান থেকে বেরিয়ে কাজে মন দিল। রুমে এসে বালিলে মুখ গুজে কান্না করছে রোজা। তার নির্ণয় ভাই তাকে এভাবে বকেছে, ভাবতেই শরীরে কাঁটা দিচ্ছে তার। কি ভয়ঙ্কর ছিল তার ওই চাহনি। কেন এমন করলে তুমি ভাই? কেন আমাকে হঠাৎ ভাবনায় ডুবে দিল রোজা? সময়টা তখন বসন্তকাল। বসন্তের রূপময় নিসর্গে ছুঁয়েছে বাংলার অলিগলি। ফুলের মহিরুহু সাজসজ্জাতে বাংলার প্রকৃতি। এই অপরূপ কি মায়া! বাহারি ফুলে ছড়াছড়ি, মন হনহন করা প্রতিক্ষণ প্রতি ক্ষেত্র, রঙিন করা ফুলের শোভা, মুগ্ধময় কোকিলের কুহুতেই মুখরিত গ্রাম শহরের পথঘাট। বসন্তের সবুজ শ্যামল নয়ন কারা দৃশ্য নাড়া দেয় মনের মধ্যখানে। শীতল মায়া ছিঁড়ে এসেছে ঋতুরাজ। শুকনো পাতায় ঝরে গিয়ে জন্ম নেবে নতুন কচি পাতা। পত্র পল্লবে ঘাসে ঘাসে নদীর কিনারায় কুঞ্জ বিথিকা আর ওই পাহাড়ের অরণ্যে বসন্ত দেয় নবযৌবনের ডাক। দুপুরে খাওয়া শেষে সকালে যখন ঘুমোয়, ছোট্ট রোজা একাই বাড়ি থেকে বের হয়ে এসেছে কোকিলের ডাক শুনতে। সে কি ডাক! কোকিলকে সে দেখেই ছাড়বে। তবে হতছাড়া কোকিল না জানি কোন গাছের ডালে ডাকছে কে জানে। বাগানের আসতেই রোজার চোখ বাগানের ফুটে থাকা গোলাপে লাগে। ইস কি সুন্দর! রোজা ঘোর লাগা দৃষ্টিতে এক নয়নে চেয়ে থাকে সেই দিকে। যেই না ফুল তুলতে যাবে ঠিক তখনই পিছন থেকে কেউ একজন এসে রোজাকে আটকে দেয়। আরে রোজা যে, কি করছো? রোজা ঘুরে দেখে পিছনে দাঁড়ানো তার মামাতো ভাই রোহান। রোহান ভাই, তুমি দেখো না ভাইয়া, একটা পাখি ডাক শুনতে শুনতে এদিকে এসেছিলাম। এখন ফুল দেখে চোখ আটকে গেছে। তুমি ফুলটা দেবে আমায় ভাইয়া? ফুল নেবে? রোহান ফুল এনে দিল। জানো, আমার কাছে না আরও অনেক ফুল আছে। তুমি যাবে আমার সাথে? সত্যি আছে? হ্যাঁ, অনেকগুলো। আমার সাথে গেলে তোমাকে অনেকগুলো চকলেটও দিব। কিন্তু নির্ভয় খুঁজবে, বাড়ির সবাই খুঁজবে। আমি নির্ভয়াকে ডেকে আনি? আরে না, চলো, তোমার নির্ভয়া এখন নেই এখানে, আর বাড়ির সবাই ঘুমাচ্ছে। চুপ করে যাব, তাড়াতাড়ি চলে আসব। বোকা রোজা না বুঝেই সেদিকে গিয়েছিল। এইটা কোন জায়গা? ওরা কারা ভাইয়া? আমি বাসায় যাব ভাইয়া, ছাড়ো। তারপর কি হয়েছিল মনে নেই রোজার। প্রায় 2 মাস হাসপাতালে ছিল সে। বাসায় ফিরে তার প্রাণপ্রিয় নির্ভয়কে আর দেখেনি সে। বাড়ির সবাইকে অনেকবার জিজ্ঞেস করলেও কেউ কোনো উত্তর দেয়নি। আজকে নীরকে দেখে সে প্রথমবার চিনতে না পারলেও এবার ঠিকই চিনেছে। ছোটবেলায় নীরের আর এখনকার নীরের চেহারায় যদি কোনো মিল নেই, তবে যখন তার মুখে নির্ণয়ের নাম শুনেছে তখন একবারে নিশ্চিত হয়ে যায় এটাই তার নির্ভয়।
তবে নির্ণয় এর এই রূপ বড্ড অচেনা। রোজা, কি করিস? কারোটাকে অতীত থেকে বেরিয়ে এলো রোজা। চোখে মুখে বিছানা ছেড়ে উঠে দেখে রিধিমা। আরে আপু, তুমি কখন এলে? এ কি কাঁদছিস তুই? কি হয়েছে বোন? কই না তো, আসলে বাড়ির কথা খুব মনে পড়ছিল তাই একটু। পাগল মেয়ে একটা। চল কিচেনে, আমি খাবার বানাবো, তুই বসে থাকবি। দুজনে কথার মাঝে নিচে কারো চেঁচামেচিতে রোজাকে রেখেই তাড়াতাড়ি বেরিয়ে এলো রিধিমা। হল রুমে এসে দেখে ত্রিধা আর রিয়ান দুজন মারামারি করছে। রিয়ান ত্রিধার চুল টেনে ধরেছে, ত্রিধাও চুল টানটানি করছে। ওই শালা গিরগিটির বাচ্চা, চুল ছাড়, মেয়েদের চুল ধরিস, লজ্জা করে না? রিয়ানও কম কিসে, সেও বলতে শুরু করলো, ওই রাক্ষসী ডাইনি অবলে একটা ছেলেকে যে নির্যাতন করছিস, আগে আমার চুল ছাড়, না হলে এখনই বাসর ছেড়ে ফেলবো। তবে রে, করাচ্ছি তোকে বাসর, বলে ত্রিধা রিয়ানের পায়ের ওপরে মারলো। পায়ে ব্যথায় রিয়ান ত্রিধার চুল ছেড়ে দিল। সেই সুযোগে রিয়ানের হাতে কামড় দিল ত্রিধা। ওরে রাক্ষসী, মাংসক্ষেপা প্রাণী, শালি বেটি বউ, জঙ্গলি, ওরে তোর জামাই তোরে দিন রাত পিটাবে রে। আরেকটা দিব নাকি তোকে লাথি? রিধিমার কাউচের কাছে এসে চোখ গোল গোল করে দাঁড়িয়ে আছে। কি হলো বোঝার চেষ্টা করছে। আর এদিকে রিয়ান আর ত্রিধা মারামারি সিঁড়ি থেকে দেখতে হাসছে রোজা। ইস, কি সুন্দর সে হাসি, যেন কোনো ছেলের হার্টবিট ফাস্ট করতে সক্ষম এই হাসি। রোজা কি জানে তার এই হাসি মুখে মুগ্ধ হয়ে দেখছে একজন। কি হয়েছে কি এখানে? কারো কথায় সকলের চোখ গেল সিঁড়ির ওপরে। নির্ণয় রোজার থেকে একটু পেছনে দাঁড়ানো। রোজা ঘুরল না তার দিকে। নির্ণয় একবার রোজার দিকে তাকিয়ে হেঁটে নিচে চলে এলো। নির্ণয়কে দেখে ত্রিধা বলতে শুরু করলো, দেখ এনসি, এই হনুমানটা আমার চুল ধরে টানছে।